নিম্নবিত্ত পরিবার, যে পরিবারটা আজ থেকে 1 বছর আগে ঠিক এরকমই একটা পুজোর আগ দিয়ে সর্বশান্ত হয়ে যায়, যাদের কাছে সর্বসাকুল্যে 2000 টাকা ছাড়া আর কিচ্ছু ছিল না। সেই জায়গা থেকে একটা পরিবার অলৌকিকভাবে কিভাবে বড় মায়ের আশীর্বাদে ঘুরে দাঁড়ালো, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তবে সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আশা রাখছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে, আপনারাও খুব এনজয় করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে এরকমই যদি কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে শান্তি লিখে পাঠিয়েছে ইমেল করে। ও ঘটনাটা লিখেছে এবং তারপর রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা পরিবেশন করি। তো আমি নিশ্চয়ই সেই চেষ্টাই করব। প্রথমে আমি এই ঘটনাটার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। শান্তি যেটা জানিয়েছে ইমেলে, যে ওদের পরিবারটা ছোট থেকে বড় হওয়া অবধি দেখেছে একটা অভাব। যে অভাবটা এতটাই ছিল যে এরকমও বহুদিন গেছে যে ওদের বাড়িতে হচ্ছে ওরা 4 জন মেম্বার, তো 4 জনের জন্য সাফিসিয়েন্ট খাবার পর্যন্ত থাকতো না, সবাইকেই হয়তো আধা পেটা খেয়ে শুতে হতো। এরকমও ছোটবেলায় দিন গেছে যে পুজোর সময় ওদের একটাও নতুন জামা কাপড় হয়নি। ওর বাবা একটা ছোট্ট ফ্যাক্টরিতে কাজ করত এবং সেই ফ্যাক্টরিটা অর্ধেক সময় কিন্তু বন্ধ হয়ে যেত। এবং ওদের যে পরিবার আর কি, ওর বাবা, মা, শান্তি এবং শান্তির বোন, এই 4 জনের ছোট ফ্যামিলি। এবং ওর ঠাকুমা মাঝে মধ্যে ওদের বাড়িতে আসতেন এবং বেশিরভাগ সময়টাই ঠাকুমা তার বড় ছেলে আর কি, অর্থাৎ শান্তির জ্যাঠার বাড়িতে থাকতেন, কারণ এখানে জায়গারও অসুবিধে ছিল। আর যেহেতু কর্মসূত্রে শান্তির জ্যাঠা বেনারসে থাকেন, তো ওনার ওই জায়গাটাও খুব ভালো লাগে, তো সেই জন্য উনি ওখানেই থাকেন, মাঝে মধ্যে শান্তিদের বাড়িতে আসে। এবার যে ছোট ফ্যাক্টরিতে কাজ করতো সেখানে অর্ধেক দিন কাজ থাকতো, কিছুদিন কাজ থাকতো না। এবং ওদের আশেপাশে যত লোকজন ছিল তারা শান্তিদেরকে না কখনো কখনো বেশ কথায় কথায় একটু ছোট করে, একটু নিচু করে কথা বলতো, যেহেতু ওদের আর্থিক সেরকম সঙ্গতি ছিল না। পুজোর সময় দামি জামা কাপড় সেসবের তো বালাই ছিল না। এমনও বহু সময় গেছে, বহু পুজো ওদের কেটেছে যখন ওর বা ওর বোনের কারুরই একটা করেও নতুন জামা হয়নি। এইভাবে বেশ কিছুদিন কাটতে থাকে। কিন্তু একটা জিনিস শান্তি ছোটবেলা থেকে ওর বাবা এবং মায়ের মধ্যে লক্ষ্য করেছে, যে এত অভাব থাকা সত্ত্বেও শান্তির বাবা এবং মা দুজনেই কিন্তু ঠাকুর দেবতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, মানুষের ক্ষতি চিন্তা করা, এগুলো কখনোই কিন্তু করতেন না। ঠাকুর দেবতাকে যেমন শ্রদ্ধা ভক্তি করতেন, পুজো আর্চা করতেন, তেমনি মানুষ দুটো কিন্তু খুব সৎ প্রকৃতির ছিল। কখনো অন্য মানুষকে নিয়ে খারাপ কথা বলা, অন্য মানুষের ক্ষতি চাওয়া, অন্য মানুষকে নিয়ে শুধু শুধু নিন্দেমন্দ করা, এই জিনিসগুলো থেকে কিন্তু শান্তির বাবা মা ছোট থেকেই বিরত থাকতেন। এবং শান্তিদেরকেও, শান্তি এবং ওর বোনকেও নাকি সবসময় এটাই বলতেন যে ভালো কিছু পারলে করো, কিন্তু খারাপ কিছুর সাথে থেকো না, খারাপ কিছুকে সাথও দিও না। এরকম অনেক কথাবার্তাই ছোটবেলা থেকে ও শুনে বড় হয়। এবার যখন শান্তি সেকেন্ড ইয়ারে পড়ে, অর্থাৎ আগের বছর 2023-এর কথা আমি বলছি, তো সেই সময় আস্তে আস্তে ওদের পরিবারের খরচাও বেড়েছে এবং শান্তি কলেজে পড়ার পুরো খরচাটাই কিন্তু নিজের খরচা নিজে তুলতো টিউশন করে।
এবং ও টিউশন করে যেটুকু যা টাকা পেত সেখান থেকে ও নিজের খরচা তো চালাতোই, প্লাস ওর যে বোন ছিল সেই বোনেরও মাঝে মধ্যে পড়াশুনোর ক্ষেত্রেও হেল্প করতো। তো বুঝতেই পারছেন যে কীরকম একটা সিচুয়েশনের মধ্য থেকে ওদেরকে আস্তে আস্তে স্ট্রাগল করে বড় হতে হয়েছে। তো এইভাবেই যখন সময় এগোতে থাকে, তো সেই সময় মানে শান্তির বাবাও খুব কষ্ট করছিলেন জীবনে যাতে একটু টাকা পয়সা রোজগার করা যায়। ফ্যাক্টরিটাও মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই সময় উনি ওখানকারই একটা বড় কাপড়ের মানে দোকান ছিল, তো সেখানে উনি আবার কাজ নেয়। কারণ সংসার তো এইভাবে চলে না, ফ্যাক্টরি অর্ধেক দিন বন্ধ থাকছে, মাইনেও বন্ধ, তো ওইভাবে তো সংসার চালানো সম্ভব হয় না। তো সেখান থেকে ওদের ওখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে, তো সেই বাস স্ট্যান্ডের ওখানে একটা বড় কাপড়ের দোকান ছিল। তো সেই কাপড়ের দোকানে কিন্তু শান্তির বাবা কাজ নেয়। সেখানে উনি মাঝে মধ্যে কাজ করতেন আর মাঝে মধ্যে উনি ফ্যাক্টরিতে নাইট শিফট করতেন। এইভাবে সংসার চলতে চলতে হঠাৎ একটা সময় এরকম এলো যে ফ্যাক্টরিটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, মানে একদম পার্মানেন্টলি ক্লোজড। এবার তো মাথায় হাত, কি করে সংসার চলবে। তো এইরকম যখন একটা সিচুয়েশান হলো, তো তখন শান্তির বাবা ঠিক করলো যে উনি যৎসামান্য যেটুকু টাকা জমিয়েছেন সেটুকু টাকা দিয়ে উনি নিজেই একটা শাড়ির ব্যবসা করবেন। এবার শাড়ির ব্যবসা করবো বললেই তো আর করা যায় না, তার জন্য একটা ছোটো পুঁজি লাগে। তো উনি ছোটো, মানে পুঁজি তো অনেক বেশিও লাগানো যায়, কিন্তু যেহেতু ওনার কাছে তখন সেরকম সামর্থ্য ছিল না, তো সেই জন্য উনি ভাবলেন যে না, এবারে আমি শাড়ির ব্যবসাটা করি, কারণ আস্তে আস্তে মেয়েরা বড় হচ্ছে, মেয়েদেরকে বিয়ে দিতে হবে। তো উনি নিজে শাড়ি কলকাতায় বড়বাজার থেকে কিনে আনতেন, কিনে এনে উনি সাইকেলে করে করে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে শাড়ি বেচতেন। ঠিক আছে, তো এইভাবে প্রথম দিকে তো খুব একটা শাড়ি বিক্রি হতো না, কিন্তু যেহেতু উনি শাড়ির একটা বড় শোরুমে কাজ করতেন দোকানে, তো সেখান থেকে শাড়ির সম্পর্কে বিভিন্ন বিষয় উনি 1-2 বছরে জেনেছিলেন। তো সেইটুকু মানে বিদ্যাকে কাজে লাগিয়েই উনি ওনার শাড়ির বিজনেসটা শুরু করেন। এবার কোনো দোকান কেনা বা ভাড়া নেওয়ার মতো ক্ষমতা ওনার নেই, তো ওই শাড়ি উনি সাইকেলে করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। এবার প্রথম প্রথম সেরকম বিক্রি বাট্টা ছিল না, তো শান্তিও মাঝে মধ্যে ওর বাবাকে কিছু হেল্প করতো শাড়ির ক্ষেত্রে। তো এইভাবে আস্তে আস্তে ওদের ব্যবসাটা একটু একটু করে, কিন্তু মানে একটু একটু করে আর কি ওদের সেল হতে থাকে, এবং সেল হতে যখন থাকে তখন একটু একটু করে পয়সাও আসতে থাকে, এবং পরিবারে কিন্তু যে একটা চরম অভাব ছিল সেই অভাবটা একটু হলেও মনে হলো যেন মানে নিবারণ হলো। এবার শান্তির বাবা তো ভাবলেন যে এই ব্যবসাটা কি ভালো করে করতে হবে, কারণ উনি সংসারে একমাত্র আর্নিং মেম্বার, আর যেটুকু যা শান্তি টিউশন করে পড়ার মানে টিউশন করি আর কি, যা আর কি টাকা পয়সা পায় সেটা ও নিজের পড়াশুনোর ক্ষেত্রে খরচা করে। আর শান্তির মাও মাঝে মধ্যে বাড়িতে বলতো যে দুটো মেয়ে, কিছু যৎসামান্য কিছু দিয়ে হলেও তো মেয়েদের বিয়ে দিতে হবে, তো সেই জন্য একটু একটু করে টাকা পয়সা ওনারা জমাতে থাকে। তো এইরকম করে মোটামুটি 2023 সালের মানে মোটামুটি যখন ধরুন এই ফেব্রুয়ারি মার্চ নাগাদ, তখন ভাবলো যে মানে এই শান্তিদির বাবা মা ভাবলেন যে শাড়ির ব্যবসাভাবে বিভিন্ন জায়গায় সাইকেলে করে ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করা, এটা তাহলে অনেক দূর দূর যেতে হয় এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতেও অনেক সময় লেগে যায়। তো ওনারা ভাবলেন যে যদি একটা ছোট দোকান মতো করে শাড়িটা মানে বেচা যায়, মানে মোটামুটি তখন 2-3 বছর হয়ে গেছে ওর বাবা এই শাড়ির বিজনেসটা করছিলেন, তো সবাইকে বলে দেবে, তাহলে ওনারও বয়স হয়েছিল, তো সারাদিন ধরে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় শাড়ি বেচা এটা খুবই একটা কষ্টকর কাজ। তো যেহেতু একটু একটু করে শাড়ি সেল হতে থাকে, একটু একটু করে ওদের লাভ হতে থাকে, তো সেই জন্য ওনারা ডিসিশন নিল যে পুজোর আগে ওনারা আর কি ওদের বাড়ি যেখানে বনগাঁ থেকে আরেকটু যেতে হয়, তো সেইখানে ওদের বাড়ির কাছেই একটা দোকান, ছোট্ট দোকানঘর ভাড়া নিয়ে শাড়ি রাখবে। তাহলে ওর বাবাকে আর এভাবে কষ্ট করে করে সাইকেল চালিয়ে চালিয়ে বিভিন্ন জায়গায় শাড়ি বেচতে হবে না। চারপাশে যে সমস্ত মানুষেরা মোটামুটি ওর বাবার নাম জেনে গেছে সবাইকে বলে দেওয়া হবে যে অমুক জায়গায় দোকান খোলা হচ্ছে, তো তারা এসে শাড়ি নিয়ে যেতে পারবে। তখন মোটামুটি একটু কন্ট্যাক্টসও তৈরি হয়েছে। এবার শান্তি, ওর বোন, ওর মা সবাই তো খুব এক্সাইটেড স্বাভাবিকভাবেই যে একটা দোকান ভাড়া নেওয়া হবে, মোটামুটি কিছু সঞ্চয় হয়েছে। এবারে ঘটনাটা হলো যে দোকান ভাড়া নেবো বললেই তো আর দোকান ভাড়া নেওয়া যায় না, তার আগে প্রচুর কাজকর্ম থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রচুর শাড়িও তুলতে হবে, কারণ পুজোর সময় শাড়ি কেনাকাটা সবাই করে।
তো এরকম চিন্তা করে ওদের যতটুকু টাকা পয়সা ছিল, মানে ওর বাবা শাড়ি বেচে যতটা লাভ করেছিলেন সেই টাকা, বা মূলধনের যে টাকাটা সেই টাকা, প্লাস ওর বাবা যেটুকু এত কষ্ট করে শাড়ি বেচে যেটুকু যা উনি সঞ্চয় করেছে সমস্ত টাকা দিয়ে উনি ভাবলেন যে একবারে প্রচুর পুজোর আগ দিয়ে প্রচুর মাল কেনা হবে এবং সেগুলো সব দোকানে রাখা হবে। আর এর মধ্যে শান্তি একটা ওর বাবাকে বুদ্ধি দেয় যে তুমি শাড়ির সাথে ছোট ছোট গয়নাগাটিও রাখতে পারো, কারণ অনেকে শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি কেনে। তো বলে যে তুমি এটাও রাখো, তাহলে আমিও তো বিভিন্ন জায়গায় কলেজ টলেজে যাই, অনেকের সাথে দেখা পরিচিত হয়, তো আমিও একটা দুটো করে এই গয়না টয়না নিয়ে আমি ভিন্ন জায়গায় দেখাতে পারবো, যদি কারোর ইচ্ছা হয় ভালো লাগে সে কিনে নেবে। তো এরকম চিন্তাভাবনা করে মানে শান্তিও যেটুকু টিউশন করে টাকা পয়সা পেত তার থেকে একটা খুব সামান্য অংশ, খুবই সামান্য একটা অংশ জমিয়েছিল, মানে জমাতেও সক্ষম হয়েছিল। তো সেই টাকাটা ওর বাবাকে দেয়, বলে যে তুমি এই টাকা দিয়ে মানে যতটা আর কি হয় তুমি কিছু গয়না কিনো, মানে ওই জাস্ট হার দুল এরকম টাইপের। তো সব কিছু নিয়ে ঠিক হলো যে এই টাকা পয়সা জিনিস সব কিছু নিয়ে বেশ অনেকটা শাড়ি, বেশ ভালো ভালো কিছু শাড়ি, ভালো ভালো কিছু গয়না সব কিছু কিন্তু কিনে আনা হবে কলকাতা থেকে। এবার শান্তির বাবা যিনি ছিলেন তিনি কিন্তু খুব কর্মঠ মানুষ, এবং তিনি এক হাতে মানে 20-25 কেজি মাল বইতে পারতেন, এতটাই উনি মানে ফিজিক্যালি ফিট ছিলেন। আর প্রচণ্ড ছোটোবেলা থেকে উনি খুব কর্মঠ মানুষ, প্রচুর ভারী ভারী ফ্যাক্টরিতে কাজ করতেন, ফলে ওনার পক্ষে মাল বওয়াটা বা বয়ে নিয়ে আসাটা এমন কিছু বড় ব্যাপার ছিল না। আর যেহেতু ছোট ব্যবসা, ফলে সেই জায়গা থেকে একটা লোক রেখে কাজ করানোর মতো অবস্থা কিন্তু ওদের একদমই ছিল না। যাই হোক, তো এবারে কি করার, এবারে তো আর কিছু করার নেই, তো উনি একাই বেরিয়ে গেলেন। খুব খুশি শান্তি, ওর মা, ওর বোন সবাই খুব খুশি, আনন্দ পাচ্ছে যে এবারে হয়তো একটু মানে সময় ওদের ঘুরবে, একটা শোরুম মানে একটা দোকান হবে। এবার যে দোকানটা ওরা ভাড়া নেবে সেই দোকানকে আর কি খুব সামান্য কিছু টাকা দিয়ে দোকানদারকে, যার দোকান আর কি ভাড়া নেওয়া হবে, ওই রং করানোর কাজ, তারপরে ওই খুবই ছোট ছিল কিন্তু ওই শোকেসগুলোকে একটু ভাঙাচোরা ছিল সেগুলোকে ঠিকঠাক করা, 2-4টে লাইট লাগানো, এসবের জন্য কিছু টাকা আবার ওর বাবা দিয়ে যায় যে দোকানটাকে ঠিকঠাক করতে হবে, কারণ তারপর থেকে যেরকম দোকানের ভাড়া যা সেরকম প্রত্যেক মাসে মাসে ওর বাবা দেবে। এবার ওদের জীবনে একটা নতুন অধ্যায় আসতে শুরু করেছে, এবং এত বছর এত কষ্ট করে দুঃখের মধ্যে, আর্থিক কষ্টের মধ্যে জীবন কাটানো, সেই জায়গা থেকে একটু যখন মানুষ সুখের মুখ দেখে বা একটু যখন নিজেদের স্বপ্ন পূরণের সময় আসে, তখন বুঝতেই পারছেন প্রতিটি মানুষ খুবই আনন্দ পায়, খুবই একটা সুন্দর মুহূর্ত তাদের জীবনের সেটা। তো বাড়িতে সবাই খুব খুশি। আর এদিকে একটা নির্দিষ্ট দিন দেখে, মানে পুজোর বেশ 1-1.5 মাস আগে এই শান্তির বাবা উনি একাই মানে কলকাতার উদ্দেশ্যে যান, এবং সেখান থেকে শাড়ি, ছোটোখাটো গয়না সমস্ত কিছু দেখে শুনে নিয়ে আসার জন্য। এই অবধি কিন্তু ব্যাপারটা একদম খুব স্মুথ চলছিল, এত কষ্ট দুঃখের মধ্যেও ব্যাপারটা কিন্তু ঠিকঠাকই চলছিল। কিন্তু এরপর যে ঘটনাটা ওদের সাথে ঘটলো, বিশেষত মানে শান্তির বাবার কথা আমি বলছি, ওনার সাথে একটা এমন ঘটনা ঘটে যে ঘটনাটা যে ঘটতে পারে সেটা উনি স্বপ্নেও ভাবতে পারেননি। তো কী ঘটনা ঘটেছিল, তো উনি মনের মতো করে যা যা ওনার কেনাকাটা করার ছিল সমস্ত ভালো ভালো শাড়ি, যেহেতু পুজোর সময় একটু দামি শাড়ি, একটু মধ্যমানের শাড়ি, মধ্য দামের সমস্ত কিছু নিয়ে বেশ ভালো, বেশ মানে 5 গাঁটি উনি শাড়ি কেনেন, ঠিক আছে। এবং শাড়ি ঠাড়ি নিয়ে আসার সাথে সাথে উনি কিছু জুয়েলারি ছোটোখাটো নিয়ে আসেন, ওনার মানে যেভাবে আর কি শান্তি বলে দিয়েছিল জুয়েলারি নিয়ে আসেন। তো খুব মানে ভালো আর কি আনন্দপূর্ণ একটা সময়, মানে উনি সারা জীবনে এত শাড়ি একবারে উনি এটা প্রথমবারের জন্য উনি নিলেন। তো কিছু শাড়ির তো উনি তখনকার মতো দাম পেমেন্ট করেন, এবং যেহেতু ওনার ওখানে দেখে বেশ কিছু শাড়ি ভালো লেগে যায়, তো উনি সবসময় সব কিছু, তার এগুলো ক্যাশে ট্রানজাকশান হয় না, তো অনেক সময় এটা হয় যে কিছু কিছু মানে শাড়ির ক্ষেত্রে মানে যারা আর কি বড় বড় যারা গদির থেকে শাড়ি নেয়, যারা হোলসেলে শাড়ি নেয়, তাদেরকে অনেক সময় ক্রেডিটেও দেয়, মানে হয়তো কিছু টাকা ধার রইলো, তো বললো যে ঠিক আছে আপনি নিয়ে যান, আপনি পরের মাসে যখন আসবেন তখন বাকি টাকাটা দিয়ে দেবেন। তো এরকম করে প্রচুর টাকা, মানে উনি যা টাকা এনেছিলেন সেই টাকার শাড়ি তো উনি কেনেনি, এটা ছাড়াও উনি আরও বেশ কিছু ভালো ভালো শাড়ি দেখে নিয়ে আসেন এবং সেটা ক্রেডিটে আনেন, কিছু ধার করে উনি ভালো কিছু শাড়ি তোলেন। এই করে
মানে 2 হাত ভর্তি এরকম দামি দামি ভালো ভালো শাড়ি, বড় বড় ওরকম যে ব্যাগগুলো থাকে সেখান থেকে ওই ব্যাগে সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে ওনাকে দিয়ে দেয়। তো শান্তির বাবার তো খুব আনন্দ, উনিও ভাবছেন যে এবার দুটো এই শাড়িগুলো ভালো করে বিক্রি করতে পারলে দুটো পয়সার মুখ দেখবে, দুটো সংসারে হয়তো একটু স্বাচ্ছন্দ্য আসবে, একটু টাকা পয়সা আসবে। তো এই সমস্ত কিছু চিন্তা করে উনি শিয়ালদা স্টেশনে আসেন। এবার পুজোর আগ দিয়ে বা এমনি সময়ও যে কোনো সময় অফিস টাইমে আপনারা জানেনই যে শিয়ালদা স্টেশন কিন্তু খুবই ব্যস্ত থাকে, খুবই ব্যস্ত। এবার উনি যাই হোক, তো বাস টাস থেকে নেমে উনি স্টেশনে এসছেন, শিয়ালদা স্টেশনে। এবার ওনার না মানে সারাদিনের এত শাড়ি দেখা, কাজকর্ম, সব কিছু হিসেবপত্র করে নিয়ে আসা, এইসব নিয়ে না উনি খেতে ভুলে গেছেন, মানে খাওয়ার উনি সময়ই পাননি। এবার শিয়ালদার ওখানে এসে না ওনার খুব চা খেতে ইচ্ছে করছে, সারাদিন খাটাখাটনি গেছে, তো উনি ভাবলেন যে একটু চা খাওয়া যায়। এবার ওই জায়গাটাতেই মানে মোটামুটি স্টেশনে ভালোই ভিড় ছিল এবং উনি ট্রেন ধরবেন বলে বসে আছেন। এবার ভাবছি যে হাতে এত ভারী ভারী দুটো মাল, সেটা নিয়ে আবার চায়ের জন্য বাইরে বেরোনো, তাহলে আমি থাক। তারপর ভাবে যে থাকার দরকার নেই চা ফা খাওয়ার, একবারে মানে তখন মনে একটা অন্যরকম আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করছে। তার 5-6 দিনের মধ্যে দোকানটা খোলার কথা, সব কিছু মিলিয়ে ওনার মাথার মধ্যে প্রচুর কিছু চলছে, প্রচুর প্ল্যানিং। এবার ওই লাইনে মানে আর কি উনি আর কি যে লাইনে ট্রেন ধরবেন সেখানে উনি বসে রয়েছেন। এবার খুব ভিড় আর কি, খুবই ভিড় হয়ে গেছে, ট্রেন আসবে। তো উনি সেদিন খুব ভারী ভারী মাল নিয়েছেন, তো উনি ভাবলেন যে না, এই ট্রেনটায় খুব ভিড় হবে, তো আমি এই ট্রেনটা ধরবো না, আমি পরের ট্রেনটা ধরবো। তো উনি বসে রইলেন এবং যথারীতি ট্রেনটা এলো এবং যেহেতু প্রচুর লোক উঠে গেল, তো ওই জায়গাটা প্ল্যাটফর্মটা তখনকার মতো ফাঁকা হয়ে গেল। উনি বসে আছেন, তার কিছুক্ষণ পরে আবার ট্রেন আছে। তো এবার ওনার পাশে এই ট্রেনটা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে একটা লোক আসে, লোক এসে ওনার পাশে বসে। এবং লোকটা এসে যখন বসে, লোকটা এসে বসে বেশ বলছে, যাচ্ছে দাদা কখন ট্রেন আছে জিজ্ঞেস করেছে, ওর বাবা উত্তর দিয়েছে। তারপরে বলছে যে আপনি কোন স্টেশনে নামবেন, তোর বাবা বলেছে আমি অমুক স্টেশনে নামবো। তো তখন লোকটাও বলে যে আমি অন্য একটা স্টেশনের নাম বলে যে আমি অমুক স্টেশনে নামবো। তো এবার লোকটা না মানে অনেকক্ষণ থেকেই ওর বাবাকে দেখছে, মানে লক্ষ্য করছে ওর বাবার হাতে কি আছে, কি জিনিসপত্র আছে, মালপত্র আছে। তো লোকটা তখন মানে একটা বলে না খেজুরে আলাপ, ঠিক সেরকম খেজুরে আলাপ শুরু করে দেয়। আপনি কোথায় গেছিলেন, এই ওই বিভিন্ন রকমের মানে বেকার কথা, যে কথাগুলোর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই, এরকম কথাবার্তা বলতে থাকে। এবার ওর বাবা সেদিনকে খুব খোশ মেজাজে ছিলেন, অত কেনাকাটা করেছেন, মানে চোখে অনেক স্বপ্ন, অনেক আশা। তো উনিও কিন্তু সেভাবে কিছু বুঝতে পারেন যে লোকটা কেন এত কথা বলছে বা কিছু। আর বেসিক্যালি শান্তি যেটা লিখেছে যে ওর বাবা মা দুজনেই কিন্তু খুব সাদাসিধে গুছের মানুষ, মানে চট করে কাউকে অবিশ্বাস করা বা কারোর প্রতি একটা কিছু খারাপ মন্তব্য করা বা ধারণা করা, সেটা খুব একটা কিন্তু ছিল না। তো ন্যাচারালি ওর বাবাও লোকটাকে কেন এত কিছু জিজ্ঞেস করছে উনি কিছু বুঝতে পারেনি। তো ওই লোকটা তখন মানে ওই যে যেখানটায় উনি বসেছিলেন সেখান থেকে একটু বাইরের দিকে গিয়ে একটা জায়গায় চায়ের দোকান আছে। তো মানে এটা ঠিক শান্তিও জানে না যে কী করে লোকটা বুঝতে পারলো, নাকি ব্যাপারটা কোইন্সিডেন্স ছিল। তো ওই লোকটা ওর বাবাকে বলছে চা খাবেন, আমি চা নিয়ে আসছি। তো তখন ওর বাবার না প্রথমেই যেহেতু ওনার একটু চা খেতে ইচ্ছে করছিল, তো উনি বললেন যে আবার তো বাইরে যেতে হবে, সেই জন্য তার থাক দরকার নেই, আমি আমার হাতে তো দুটো বড় বড় ব্যাগ আছে আর ভিড় ঠিরও আছে, আমি আর এখন বেরোবো না। তো ওই লোকটা বলে যে না না, আমি চা এনে দিচ্ছি, আমিও চা খাবো, আপনি চা, আপনি কতটা চা খাবেন। তো বলছে আমার একটু অল্প চা হলেই হবে, তা দাঁড়ান আমি আপনাকে পয়সাটা দিয়ে দিচ্ছি। তো লোকটা না মানে অদ্ভুত রকম, যে লোকটা বলে আরে দাঁড়ান তো, এরকম আমরা তো সহযাত্রী, ট্রেনে একসাথে উঠবো, আপনি আপনার আগে 2-3টে স্টেশন আগে নামবো, আপনি 2-3টে স্টেশন পরে নামবেন, তো আবার টাকা পয়সা দেওয়ার কি আছে, আপনি তো বলছেন ছোট চা নেবেন, আমি চা নিয়ে আসছি, আগে চা খান তারপরে পয়সার কথা ভাবা যাবে। বলে লোকটা ওখান থেকে চলে যায় এবং তার কিছুক্ষণ পরে দুবার চা নিয়ে আসে। এবং লোক মানে ওই ভদ্রলোক যে চাটা নিয়ে এলো সে একটা চা খেতে খেতেই আসছিল এবং অন্য চাটা লোকটা দেয়। এবং এই অবধি কিন্তু লোকটার ব্যবহার, লোকটার কথাবার্তা ভীষণই ভালো, একজন বিনয়ী সাহায্যপূর্ণ মানুষ যেরকম কথাবার্তা হয় বা তার যেরকম আর কি অ্যাটায়ার হতে পারে সেরকমই আর কি, খুবই ভালো লোক,
মানে বিভিন্ন রকমের কথা বলতে, তার ফ্যামিলির কথা বলছে, আমার বাড়িতেই আছে, অমুক আছে, পুজোর সময় অনেক খরচাপাতি, সব নানান সাংসারিক কথাবার্তা বলছে। এবং এত ভালো একটা দিন, যেদিন উনি এত কিছু করলেন শান্তির বাবা, তারপরে এই লোকটা চা খাওয়ানোটা, এবার উনি খুব মুগ্ধ হয়ে গেলেন যে বাবা এত ভালো মানুষ আছে। মানে উনি তো খুব বেশি আর কি মানে এসব দিকে আশা ওনার হতো না, কিন্তু উনি যখন দেখলেন যে লোকটা এত ভালো, এত অমায়িক, যে নিজে থেকে চা নিয়ে এসে দিল, তোর বাবা ভাবছে যে বাহ কি লোকটা ভালো, কত ভালো মানুষ, উনি আমাকে চা খাওয়াচ্ছেন। যাই হোক, তো উনি ওনার মনে না কোনো রকম কোনো সন্দেহ বলুন বা কোনো রকম কোনো ডাউট আসা যে কেন লোকটা এটা আমার সাথে করছে, বা লোকটা এত কেন গল্প করছে, বা লোকটা যেটা বলছে সেগুলো সত্যি কিনা, ওনার না মনে কিছুই আসে না, জাস্ট কিচ্ছু আসে না। চা খাওয়া হয়ে গেছে, এবার এই চাটা খাওয়া অবধি কিন্তু তাও সব কিছু একরকম চলছিল। চাটা খাওয়া যে মুহূর্তে শান্তির বাবার শেষ হলো, এরপরে যে ঘটনাটা ঘটলো সেরকম কোনো ঘটনা যে ওর বাবার সাথে ঘটতে পারে বা ঘটতে চলেছে সে বিষয়ে কিন্তু উনি বিন্দুমাত্র কোনো রকম কোনো উনি গ্লিম্স পাননি, বা ওনার মনে কোনো সন্দেহ হয়নি। হঠাৎ করে যেটুকু ওনার মনে আছে, ওর বাবার না মানে খুব শরীরটা অবসন্ন হয়ে আসে। এবার দেখুন, সারাদিন উনি অনেক ভোরবেলা বেরিয়েছেন, সারাদিন বড়বাজারে ঘোরাঘুরি, বিভিন্ন গদিতে গিয়ে টাকা পয়সার হিসেব করা, জিনিসপত্র নিয়ে আসা, ওরকম ভারী ভারী ব্যাগ, তো স্বাভাবিকভাবেই টায়ার্ড হওয়াটা খুবই ন্যাচারাল। কিন্তু ওনার যে কেন এরকম অবসন্ন লাগতে থাকলো বা কী যে হলো উনি কিছু বুঝলেন না। এবার তার মানে এই ঘটনার কিছুক্ষণ পরে ট্রেনটা ঢোকে। এবার শান্তির বাবার কিন্তু এটা খুব স্পষ্টভাবে মনে আছে যে ট্রেনটা ঢোকে, এবং উনি কিন্তু ট্রেনে কোনো রকমে ওঠেন, ওই দুটো ভারী ভারী ব্যাগ নিয়ে কোনো রকমে উনি ট্রেনে ওঠেন। এবং ওঠার সময় উনি ভাবছেন যে মানে যে খাটাখাটনিটা খুব বেশি হয়ে গেছে, একটু ট্রেনে উঠে না ঘুমোতে হবে আমাকে, আমি আর চোখ খুলে রাখতে পারছি না। তো যথারীতি গল্প করতে করতে, ওই লোকটা তো গল্প করছি ওর বাবার সাথে, তো কথা বলতে এরকম গল্প করতে 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 ওরা ট্রেনে ওঠে। এবার এই ট্রেনে ওঠার পরে সব কিছু কিন্তু নর্মাল, এবং উনি এতটাই ওনার ঘুম পায়, কোনো রকমে ওই ব্যাগগুলোকে সাইড করে উনি সিটে ঘুমিয়ে পড়েন। এবার ঘুমিয়ে পড়েছেন, তো শরীরে ক্লান্তি ভাব, ওনার রীতিমতো হাত পাটা একটু ম্যাজ ম্যাজ করছিল, তো এসবের কারণে উনি ঘুমিয়েছেন। এবার উনি কতক্ষণ ঘুমিয়েছেন, কি হয়েছে এর মাঝখানে, মানে শান্তির বাবা কিচ্ছু জানে না, মানে জাস্ট কিছু জানে না। এবার লোকাল ট্রেন, তার একটা নির্দিষ্ট ডেস্টিনেশন আছে। এবার ট্রেনটা নিজস্ব ডেস্টিনেশনে পৌঁছে গেছে এবং সেখানেই শান্তির বাবার নামার কথা। ঘটনা হচ্ছে ওর বাবার কিন্তু ঘুম আর ভাঙে না। এবার আপনারাও হয়তো যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন, অনেক সময় দেখবেন যে অনেক মানুষ না ট্রেনের মধ্যে উঠলেই ঘুমিয়ে পড়ে, বা বাসেও অনেকে ঘুমোয়, কিন্তু তারা আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা কিন্তু ওইভাবে ঘুমোলেও তারা কিন্তু খুব কনসাস থাকে, ঠিক নিজস্ব ডেস্টিনেশনে, যে স্টেশনে হোক বা যে বাস স্টপে হোক নামতে হবে, তারা কিন্তু ঠিক নেমে যায়। এবার ট্রেনটা লাস্ট একদম যেখানে আর কি ট্রেনটার আসার কথা সেই স্টেশনে চলে এসছে, তো আশেপাশে ট্রেনের বগিতে বেশ কিছু লোক ছিল, তো তারা ভেবেছে যে এই লোকটা ঘুমিয়ে গেছে, এবার তো ট্রেন কারশেডে চলে যাবে, তো এই লোকটাকে ডেকে দেওয়া যাক। তো ওনাকে ডেকেছে, ট্রেনের মধ্যেই কোন একটা লোক ডেকেছে যে দাদা উঠুন, চলে এসছে। তোর বাবা ধরপুড়িয়ে উঠেছে, যারে চলে এসেছে। এইবার এই ঘুমটা ভাঙার পরে ট্রেনের ভিতর উনি যা দেখলেন, সেই জিনিসটা দেখার পরে ওনার মনে হলো ওনার পায়ের নিচ থেকে যেন জমি সরে গেল, এবং সেই জিনিসটা ওনার কাছে এত বড় একটা শক ছিল যেটা উনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি, এবং যেটা যে কোনো মানুষের কাছে এটা কিন্তু একটা ভীষণ ট্রমার মতো বিষয় হবে। উনি কি দেখলো জানেন? উনি দেখলেন যে ওনার মানে ভীষণ রকমভাবে ঘুমিয়েছিলেন, এবং সেই অবস্থা থেকে উঠলে যেরকম একটা মানে একটা ড্রাউজি ভাব লাগে, মনে হচ্ছে এক্ষুনি ঘুমে ঢুলে পড়ে যাব, কিন্তু মানে ওনার মানে মাথা কাজ করছে, কিন্তু উনি নার্ভ খুব শার্প রয়েছে, যে উনি ভাবছেন যে এবার আমাকে নামতে হবে। এবার এই চিন্তা করে উনি যখন ভাবলেন যে ঠিক আছে এবার ব্যাগগুলোকে নিই, ঠিক সেই সময় উনি দেখেন ট্রেন তো ফাঁকাই, উনি যে সিটে বসেছিল তার নিচে করে এবার ওপরের বাঙ্কে সব উনি জিনিসপত্র রেখেছিলেন। উনি দেখছেন ওনার ট্রেনের উপরের বাঙ্কে বা নিচে সাইডে কিচ্ছু নেই, মানে একটা ব্যাগও নেই। শুধু ব্যাগ একটাও নেই তা নয়, মানে ওই যে বড় বড় গাটি করে যে অত দামি দামি শাড়ি, গয়না,
মানে যা যা উনি ব্যবসার জন্য নিজের দোকানে সাজাবে বলে উনি নিজে কিনেছিলেন সেসব কিচ্ছু নেই। এবং সেখানে কিন্তু মনে রাখতে হবে ওখানে কিন্তু ওনার নিজের কেনা শাড়ি ছাড়াও কিন্তু উনি ক্রেডিটে অর্থাৎ ধারে কিছু শাড়ি আরও নিয়ে এসেছিলেন, সেটা নেই। ওনার পকেটে ওনার যে মানি ব্যাগ, সেই মানি ব্যাগ নেই। ওর বাবার একটা ছোট্ট ফোন ছিল, শুধুমাত্র সেই ফোনটা রয়েছে, একদম ছোট একটা, কোনো স্মার্টফোন নয়, সেই ফোনটা ছিল, শুধুমাত্র সেই ফোনটা রয়েছে। বাকি ওর বাবার মানে জামার বোতাম মানে যে আর কি পকেট হয় সেখানে কিছু খুচরো টাকা ছিল, সেই খুচরো টাকা তো নেই, ওনার মানি ব্যাগটাও নেই। এবং ওই অত অত দোকানের জন্য যে উনি মাল কিনেছিলেন সারাদিন ঘুরে ঘুরে কষ্ট করে, সেই মাল একটাও নেই। এবং যেহেতু লাস্ট স্টেশন, সমস্ত লোকজনও নেমে গেছে, ট্রেন পুরো ফাঁকা, মানে উনি যে বগিতে রয়েছে সেই বগি তো পুরোই ফাঁকা। এবার ভাবুন একজন মানুষ যে এত কষ্ট করে টাকা মানে তিলে তিলে টাকা জমিয়ে, প্লাস যেটুকু গচ্ছিত টাকা ছিল সেই সমস্ত সেভিংস দিয়ে উনি যে শাড়ি কিনতে গেছিলেন সেইখানে উনি শাড়ি কিনলেনও, অথচ উনি ঘুমিয়ে পড়ার পর উনি যখন ঘুম থেকে উঠলেন, জাগলেন ট্রেনের ভিতরে, উনি বুঝতে পারলেন যে ওনার সমস্ত মাল চুরি হয়ে গেছে, একটা কিছু পড়েনি, ইভেন ওনার মানি ব্যাগটা পর্যন্ত চুরি হয়ে গেছে। সেখানেও যা যেটুকু টাকা পয়সা বেঁচেছিল সেটুকুও আর ওনার কাছে নেই। ভাবুন এটা একটা মানুষের পক্ষে কতটা শকিং। উনি তো পাগলের মতো মানে ট্রেন থেকে নেমে অন্য বগিতে গিয়ে পুরো ট্রেনটাকে উনি একদম ভালো করে দেখে ফেললেন যে অন্য কোনো বগিতে কোনো না কোনোভাবে ওই ব্যাগ পড়ে আছে কিনা। পুরো ট্রেন উনি সার্চ করে ফেললেন, বাট উনি কিছুই পেলেন না, পাওয়ার কথাও যদিও ছিল না। এবং সব কিছু যখন হয়ে গেল, উনি যখন আলটিমেটলি পেলেন না, তখন উনি মানে মানতে বাধ্য হলেন যে সত্যি ওনার জিনিসগুলো চুরি হয়ে গেছে। না হলে এরকম একটা জিনিসটা মানে মানুষ চট করে মেনে নিতেও পারে না যে এই জিনিসটা আদৌ তার সাথে ঘটেছে। তো উনি ভাবছেন যে এটা আমার সাথে কী হলো এবং কেন হলো, এটা তো হওয়ার কথা ছিল না। এবং উনি তখন মানে নিজের কপাল চাপড়াচ্ছেন যে আমি কেন শুয়ে পড়লাম, কেন আমি ঘুমিয়ে পড়লাম। এবং ওই যে লোকটা ওনার সাথে ছিল সেই লোকটার আগেই নেমে যাওয়ার কথা ছিল। তো উনি ভাবছেন যে আচ্ছা তাহলে কি ওই লোকটা মানে আমার সাথে যে ছিল সে থাকা অবধি কি জিনিসগুলো ছিল, হয়তো মানে সে চুরি করেছে না অন্য কেউ চুরি, উনি কিছু বুঝতে পারছে না। মানে উনি না মানে মাথাতেই আসছে না যে ট্রেনের ভিতরে অন্য কোনো লোক চুরি করেছে না যে লোকটার সাথে আমি উঠলাম সে চুরি করলো। পুরো বিষয়টাই পুরো ধাঁধায় ভরে গেল। আর যেহেতু ওর বাবা খুবই সাদাসিধে প্রকৃতির একজন মানুষ ছিল, ফলে উনি না কিছু বুঝতে পারলেন না যে ব্যাপারটা হলোটা কি। এবং উনি পুরো বিষয়টা নিজেকেই দোষী ঠাওরালেন যে কেন আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার এত ঘুম কেন পেল। এবার তখনও কিন্তু ওর বাবা বুঝতে পারছে না যে যে লোকটা ওই যে চা খাইয়েছিল সেই অ্যাকচুয়ালি চায়ের সাথে ঘুমের ওষুধ জাতীয় কিছু একটা খাইয়ে দিয়েছিল। এবং এই পুরো যে বিষয়টা, এতগুলো শাড়িপত্র গয়না সব যে চুরি গেল, সেটার জন্য যে ওই লোকটাই দায়ী, সেটা কিন্তু উনি তখনও বুঝতে পারছেন না। কারণ উনি ভাবতেই পারছেন না যে এরকম ঘটনা আদৌ ঘটতে পারে। উনি পুরো হতচকিত হয়ে যান এবং এতটাই খারাপ লাগে উনি ওই প্ল্যাটফর্মে বসে উনি কেঁদে ফেলেন। বুঝতেই পারছেন একটা মানুষ যখন পুরো নিঃস্ব হয়ে যায়, তার সমস্ত জমা পুঁজি সব কিছু ওই মানে ওই ব্যবসার জন্য উনি লাগিয়েছিলেন, সেই পুরো ব্যবসার জিনিসপত্র পুরো চুরি হয়ে গেল। ভাবুন একবার কি ভয়ঙ্কর একটা সময় উনি মানে নিজের জীবনে দেখলেন। এরপরে তো উনি কান্নাকাটি করতে করতে মানে কিছুক্ষণ প্ল্যাটফর্মেই থাকলেন। তারপর উনি সমস্ত হারিয়ে একটা নিঃস্ব মানুষের মতো উনি বাড়ি ফিরলেন। এবং ওনার সেই উস্কো খুস্কো চুল, চোখ মুখের ওই অবস্থা দেখে বাড়ির সবাই তো ভীষণ মানে আপসেট হয়ে গেছে। তারপর দিয়ে দেখছে হাতে কিছু নেই, তখন জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, তোমার কী হয়েছে, তুমি এরকমভাবে আছো কেন, আর তুমি তো মানে বড় বাজারে গেছিলে জিনিস কিনতে, মাল নিতে, তোমার মালই বা কোথায়। তো তারপর উনি অনেক কষ্ট করে উনি মানে মানে এতটাই ওনার খারাপ লাগছিল, যেটা শান্তি লিখেছে, যে ওই রকমভাবে ও দেখেনি কোনোদিন ওর বাবা ওরকম মানে কান্নাকাটি করতে বা ওরকমভাবে ভেঙে পড়তে। তো তখন সে বলে যে এই আমার সাথে ঘটেছে। তো সবাই পুরো হতভম্ব হয়ে যায় যে এটা কি ঘটলো এবং কেনই বা ঘটলো। বাড়িতে কেউ কিছু বুঝতে পারে না, কি করে চুরি গেল মানে কিছু বোঝাও যাচ্ছে না। আর ওর বাবা কাউকে সত্যি কথা বলতে চুরি করতে দেখেও নি, কারণ উনি ঘুমিয়ে পড়েছিলেন। এবার ঘুমিয়ে যখন ছিলেন তখন অন্য কেউ ব্যাগটা নিজের ব্যাগ বলে নিয়ে গিয়ে চলে গেল কিনা, কি যে হয়েছে সেটা কিন্তু সকলের কাছে একটা ধাঁধা হয়ে গেল।
আর এদিকে তো বুঝতেই পারছেন একটা বিশাল ফিনান্সিয়াল ধাক্কা কিন্তু শান্তির পরিবারে এলো, কারণ তখন ওদের কাছে কিচ্ছু নেই আর। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা পড়ে রয়েছে। বাকি যেটুকু শান্তি নিজেও জমিয়েছিল সেইটুকু টাকাও কিন্তু ও দিয়েছিল ওই গয়নাগাটি তোলার জন্য, সেই টাকাও পর্যন্ত চুরি চোট হয়ে গেছে। তো বুঝতেই পারছেন যে সেই পরিবারটা এক লহমা কীভাবে পথে বসার মতো অবস্থা হলো। একটা টাকা নেই, এবং যে পরিমাণ টাকা চুরি গেছে এবং যা ওদের লস হলো, তাতে দোকান ভাড়া নেওয়ার কথা তো স্বপ্নেও ভাবা যাবে না, কারণ দোকানে কি বেচবে, আর দোকানেও তো ভাড়া দিতে হবে। আর নতুন করে দোকানের মাল তোলার জন্য যেটুকু যা পয়সা দরকার, সে এক পয়সাও কিন্তু ওদের বাড়িতে ছিল না। এমতো অবস্থায় তো বাড়ির সকলে প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। কি করবে, কিভাবে কি হবে কিছুই বুঝতে পারছে না। সামনেই পুজো, এর মধ্যে এত বড় একটা লস কি করে রিকভার হবে, সম্ভব নয়। তো এই নিয়ে বাড়িতে যাকে বলে একেবারে কান্না কাটিয়ে সবার মন খারাপ, খুব স্বাভাবিক। তো এরকম একটা সময় শান্তির মা ভাবলেন যে কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে কিছু বুঝে পান না। তো ওনার কাছে যা দু একটা কুচিখাচি গয়না ছিল সেগুলো উনি আগেই পারিবারিক কারণের জন্য বেচে দিয়েছিলেন। তো সব কিছু বেচে দেওয়ার পরে ওনার কাছে ছোট ছোট একজোড়া দুলই অবশিষ্ট ছিল। তো সেই দুল দুটো নিয়েই বাধ্য হয়ে শান্তির মা ওর বাবাকে দিয়ে বললেন যে এই দুল দুটো তুমি বেচে দাও, বেচে যেটুকু যা টাকা হাতে আসবে তাই দিয়ে তো খুব বেশি মাল কেনা সম্ভব না, কারণ দুলটা খুব একটা বড় ছিল না, সেটা বেচে ম্যাক্সিমাম কত টাকাই বা পাওয়া যাবে। তো সেটা দিয়েই কাজটা শুরু করতে, কারণ পুজোর সময় পুরোপুরি বসে থাকা আর কবে অবস্থার কিছু উন্নতি হবে বা কিভাবে উন্নতি হবে সেসব কিছুই বোঝা যাচ্ছে না। তো এটা দেখে শান্তির বাবা বলে যে না, তুমি সংসারের জন্য অনেক কিছুই করেছো, অনেক কিছু দিয়ে দিয়েছো, এই সামান্য একজোড়া দুল তোমার কাছে, এই দুলটা আমি তোমার থেকে নিতে পারবো না। তো শান্তির মা তখন ওর বাবাকে বোঝালো যে দেখো এখন তো আমরা পথে বসে গেছি, এখন আমাদেরকে কিছু না কিছু করতেই হবে। এই দুলটা এখন আমি রেখে নিজের কাছে কি করবো, এই দুলটা তো আমি পড়তেও পারবো না। সংসারের এরকম অবস্থা, ওদের কাছে তখন 4-5 দিনের খাওয়ার মতো রসদ ছিল ওই সময়টায়। বলছে যে কিছু তো করতে হবে, পুজোর সময়টা তুমি পুরো বসে থাকবে। আর তখন যেহেতু উনি পুরোপুরি এই কাজটাই করছিলেন, ফলে এই কাজটা ছেড়ে অন্য কোনো কাজে যাওয়ার কথা পুজোর আগ দিয়ে উনি ভাবতেও পারেননি। তো অনেক বলার পরে শান্তির বাবা বলল যে ঠিক আছে, আমি তো তোমার এই দুলটা নিলাম, কিন্তু আমি দুলটা বন্ধক রাখবো। আমি তো পথে বসেই গেছি, কিন্তু এই সামান্য একজোড়া দুল যেটা তোমার কাছে আছে, আর ওই দুলটা শান্তির দিদা শান্তির মাকে দিয়েছিল। তো বলছে এই দুলটা আমি বেচবো না। তো ওর মা বলে ঠিক আছে, তুমি আপাতত এই দুলটা তাহলে তুমি বন্ধক রেখে কিছু টাকা দিয়ে কিছু মাল তোলো, কারণ সামনেই পুজো, কিছু তো বেচতে হবে, কিছু তো কাজ করতে হবে। তো ওর বাবা সেই দুলটা নিয়ে দোকানে গিয়ে বন্ধক রাখলেন এবং সেখান থেকে সামান্য কিছু টাকা পেলেন, সেটা দিয়ে উনি দোকানের জন্য কিছু মাল তুললেন। কিন্তু সব কিছুই হওয়ার পরে যেহেতু উনি খুব বেশি মালও তুলতে পারেনি, খুবই সাধারণ জিনিসপত্রই উনি তুলেছিলেন, ফলে সেগুলো বেচেও যে ওনার খুব বিশাল লাভ হলো তা কিন্তু নয়, খুবই যৎসামান্য লাভ হয়। তার মধ্যে উনি দোকানটা ভাড়া নিয়েছিলেন, তো সেই দোকানের 1 মাসের জন্য হলেও উনি দোকানটা চালান, এবং তারপর উনি বুঝতে পারেন যে এইভাবে তো সম্ভব নয়। তো দোকানে উনি কাজকর্ম করিয়েছিলেন। তো বাধ্য হয়ে উনি দোকানের যিনি মালিক ছিলেন তাকে বললেন যে আমি 1 মাস দোকানটা চালাতে পারবো না, 1 মাস আমি দেখছি, 1 মাস পরেও আমি চালাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু এখন এই মুহূর্তে তো আমার ক্ষমতা নেই। এবং পুরো পুজোর সময়টা সেবার ওদের একটাও নতুন জামা কাপড় হওয়া তো দূরের কথা, বাড়িতে একদিনও ভালো মন্দ রান্না পর্যন্ত হয়নি। কারণ বুঝতেই পারছেন ওদের তখন ফিনান্সিয়াল শান্তিদের কন্ডিশনটা কতটা এক্সট্রিম খারাপ লেভেলে চলে গেছিল। তো আবার ওর বাবা কি করলো, ওই সাইকেলে করে ঘুরে ঘুরে ওই যতটুকু টাকা আর কি লাভ হয়েছিল ওই পুজোর সময় কটা শাড়ি বেচে, সেটার মধ্যে থেকেই আবার টাকা দিয়ে ওই টাকা থেকে আর কি সামান্য কিছু শাড়ি তুলে আবার উনি যেরকম আগে সাইকেলে চেপে চেপে সাইকেল চালিয়ে চালিয়ে বিভিন্ন জায়গায় শাড়ি বেচতে যেতেন, সেটাই আবার শুরু করলেন। কারণ দোকানে বসা সেই দোকানের একটা ভাড়া দেওয়া, তার ইলেকট্রিকের একটা খরচা আছে, সমস্ত কিছুই একটা খরচা, তো সেটা দেওয়ার মতো অবস্থা ওনার ছিল না। আচ্ছা, এদিকে কি হলো, যখন ওর বাবার বিজনেসটা একটু একটু করে ভালো হচ্ছিল, তো তখন শান্তির মা ভেবেছিলেন যে এবারে আস্তে আস্তে বড় মেয়ের বিয়ের জন্য ভাবা যেতে পারে। তো উনি একজন যিনি ঘটক ছিলেন সেই ঘটককে বলেছিলেন যে যদি আমাদের মেয়ের বিয়ের তাড়া নেই, কিন্তু যদি এরকম কোনো সম্বন্ধ পাও
যে যারা মেয়েকে বিয়ের পরে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা করতে দেবে, ভালো একটা পরিবার যদি পাও তাহলে তুমি খবরটা জানিও, আমরা আমাদের মেয়ের বিয়ে দেবো। কারণ উনি আশা করেছিলেন যে ওনার স্বামীর বিজনেসটা ভালো করে চলছে, আস্তে আস্তে সেটা থেকে অনেক উন্নতি হবে। তো সেই সমস্ত চিন্তাভাবনা করেই কিন্তু উনি সেই ঘটককে বলে রেখেছিলেন। তো একে তো সেই সময় শান্তিদের ঘরে একটা বিশাল অনটন, একটা মন খারাপ চলছে। এই মুহূর্তে ওই যে ঘটককে ওর বা বলে রেখেছিলেন সেই ঘটক একদিন ওদের বাড়ি এসে উপস্থিত। তো সেই ঘটক বলছে যে একটা ভালো এরকম সম্বন্ধ আছে, তো ওরা একটা মেয়ে চাইছে, ওদের খুবই ভালো আর কি পরিবারটা, তারাও চায় যে যদি কোনো মেয়ে বিয়ের পরে পড়াশুনো কন্টিনিউ করতে চায় তারা করতে পারে। তো বলছে এরকম একটা সম্বন্ধ আছে, আপনি তো বলেছিলেন আপনার মেয়ের কথা, আমি মৌখিকভাবে বলেছি, তো ওরা ইন্টারেস্টেড আছে, তো আপনাকে একবার জিজ্ঞেস করলাম যদি আপনারাও রাজি থাকেন তাহলে ওরা আসতে পারে। এবার একে সংসারে মানে টানাটানির সংসার, তখন কোনো রকমে ওরা দুটো খেয়ে পড়ে রয়েছে, এর মধ্যে বিয়ে তো দেয়া কোনোভাবেই পসিবল নয়। এবার ওর মা তখন একটা বিশাল মানে সংকটে পড়ে গেল। ওর মা ভাবছে আমি কী বলবো, মানে একটা বাড়ি বয়ে একটা এরকম সম্বন্ধ আসতে চাইছে, তাকে প্রথমবার না করে দেবো? তো যাই হোক 7-5 ভেবে ওর মা ভাবলো যে ঠিক আছে, এক্ষুনি দেখে গেলেই তো আর বিয়ে হচ্ছে না, তো বলে দিয়ে আসতে। তো ওর মা বলে দিল যে ঠিক আছে ঘটকমশাই, আপনি ছেলেপক্ষকে আসতে বলুন। এবার এই কথা যখন বাড়িতেও শুনলো, তো ওর মা না তখন মানে ওর বাবার এই ফিনান্সিয়াল ধাক্কাটার পর থেকে ওর মাও কিন্তু বাড়িতে হাতের কাজ করা শুরু করেছিল। তো ওর মা আরও বেশি বেশি করে হাতের কাজ নিচ্ছে, সবার আশেপাশে চেনা পরিচিত লোকেদের থেকে একটু টাকা পয়সাও ধার করে, কারণ একটা ছেলেপক্ষ আসবে, তাদেরকে একটু ভালো করে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, ঘরটাকে একটু সুন্দর করে একটা নতুন বিছানার চাদর পাতা একটু ভালো করে আর কি সাজিয়ে গুছিয়ে রাখা। তখন ওদের এতটাই অভাব, এতটাই টানাটানির সংসার, ওর মা সেই সময়ও কিন্তু এই মিষ্টি টিষ্টি লুচি টুচি সব খাওয়াবে চিন্তা করে উনি 300-400 টাকা আশেপাশে লোকেদের থেকে ধার করে। ভাবুন একবার, মানে কতটা মানুষকে যে কত কত হার্ডশিপের মধ্য দিয়ে জীবনে এগোতে হয়, সেটা মানে এই ঘটনাটা শুনলে বোঝা যায়। যাই হোক, তো ছেলেপক্ষ আসে, ওর মা যতটা সম্ভব ওর বাবা মা শান্তির বাবা মা আর কি আয়োজন করে, এবং ছেলেপক্ষ মোটামুটি ভালোই লাগে। এবার তো তখন তারা কথায় কথায় বলে যে আপনাদের মেয়েকে তো আমাদের পছন্দই হয়েছে, ও যদি মানে বিয়ের পরে পড়াশোনাটা কন্টিনিউ করতে চায় তো করতে পারে, কোনো অসুবিধে নেই, আমাদের ফ্যামিলিতেও সবাই শিক্ষিত, তো কোনো এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। যাই হোক, তো পছন্দ হয়ে চলে যায়। এবার যেদিন ছেলেপক্ষ পছন্দ করে যায় তার পরের দিন ওই পাত্রপক্ষই ঘটকমশাইকে তাদের বাড়িতে ডাকে। এবার ঘটকমশাইকে ডেকে বলছে যে আপনি তো বলেছিলে যে ছেলের মানে বাড়ির লোক হিসেবে আমরা গেলাম, কিন্তু আমার কিন্তু মেয়ের বাড়ির লোককে খারাপ লাগেনি, কিন্তু মনে হলো ওদের একটা আর্থিক অনটন কিছু একটা আছে, কারণ ঘর দৌড় দেখে আমার সেরকম একটু মনে হলো। এবার ঘটকমশাই যিনি ছিলেন তিনি তো আর এত কথা জানতেন না যে ওর বাবার এখন খুব টানাটানি সংসার চলছে। তখন বলছে যে ঘটকমশাই বলেছে যে আপনাদের কি কোনো দাবি দেওয়া আছে? তখন বলছে না, আমাদের কোনো দাবি দেওয়া নেই, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু ওই ছেলেপক্ষ বলে যে তাদের একমাত্র ছেলে, বলে আমাদেরকে সেরকম কিছু দিতে হবে না, কিন্তু ছেলেকে একটু একটা ভালো চেন আংটি আর মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিলেই হবে, কারণ আমাদেরও তো আত্মীয় স্বজন আছে, তো সেইটা একটুখানি কথা বলুন। ঘটকমশাইকে বলে যে আমাদের আর কোনো টাকা পয়সা দিতে হবে কি কোনো ডিমান্ড আছে সেরকম কিছুই নেই, শুধু মেয়েকে যেন ভালো করে গয়নাগাটি দিয়ে সাজিয়ে দেয়, কারণ আমাদেরও একটাই ছেলে, তো তাহলে একটু মানে যদি সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে না একটু কথাকথি হবে। এবার ঘটকমশাইকে এই কথা ছেলেপক্ষ বলেছে, তো ঘটকমশাই এসে শান্তিদের বাড়িতে গিয়ে এই কথা জানায়। এবার এই কথা যখন জানায়, তো তার আগে অবধি শান্তিও যখন ওই ছেলেটিকে দেখে ওর কিন্তু বেশ মোটামুটি ভালো লাগে, ওই এসছিল দু একটা কথা বলেছে, ওর ভালোই লাগে। ছেলেটা ওর পড়াশুনো সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু এই কথাটা যখন শোনে শান্তির বাবা মা, ওনাদের না মানে খুব মানে ধাক্কা লাগে একটা, কারণ ওনারা ভাবছেন যে এই মুহূর্তে প্রথম কথা ওনাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আর দ্বিতীয় হচ্ছে কোনোভাবে যদি ধার বাকি করে ওনারা বিয়ের অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করে, একটা বেনারসি অ্যারেঞ্জ করলো কি খুব সাধারণ কিছু একটা দুটো গয়নাগাটি, এর থেকে বেশি কিছু করার মতো পরিস্থিতি বা মানে সময় সুযোগ কিছুই ওনাদের কাছে নেই, কারণ ওনাদের আর্থিক সঙ্গতিই নেই, আর সদ্য ওনাদের এতগুলো টাকা লস হয়েছে, সেটার পরে তো এটা সম্ভবই নয়। তো তখন তখনও শান্তির মা ভাবছে যে কোনো না কোনোভাবে যদি জোগাড় যন্ত্র করে ধার বাকি করে যদি মেয়ের বিয়েটা দিয়ে দেওয়া যায়,
ঠিক আছে একটু না হয় ধার বাকি হবে, আমরা ওর গয়নাগাটি সমস্ত এগুলো ধার আস্তে আস্তে চুকিয়ে দেবো। তো শান্তির বাবা বলছে যে কী করে তুমি ধার নেবে, তা তো পুরোটাই ধার নিতে হয়। মানে কিছুটা হলো, কিছুটা নিজেদের থেকে করলাম, বাকিটা ধার করলাম, সেটা হয়, কিন্তু বিয়ের সম্পূর্ণ খরচাটা এটা কি করে ধার করা যায়, এটা তো ধার করা সম্ভব নয়। যাই হোক, তো তখন অনিচ্ছা সত্ত্বেও শান্তির মা বলে দেয় যে দেখুন ঘটক মশাই, আপনি একটা কাজ করুন, আপনি ওনাদেরকে বলুন যে আমাদের একটা এরকম বিশাল আর্থিক ক্ষতি হয়ে গেছে, আর আমরা তো খুব একটা পয়সাওয়ালা নই, আমরা নিম্ন মধ্যবিত্তই, তো আমাদের পক্ষে এখন এই 1 বছরের মধ্যে এত কিছু করা সম্ভব নয়। যদি ওনারা 1 বছর 1.5 বছরটা ওয়েট করতে পারে, তাহলে হয়তো ওনারা যেভাবে চাইছেন সেভাবেই আমরা মেয়ের বিয়ে দেবো, কারণ আমরাও মেয়ের বাবা মা, আমরাও চাই আমাদের মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিতে। এবার এই কথা বলে উনি ঘটক মশাইকে পাঠিয়ে দিলেন। এবার ছেলের বাড়ির লোকের কাছে গিয়ে যখন ঘটক মশাই এই কথা জানালেন, তো ছেলের বাড়ির লোকটা খুব অবাক হয়ে গেল, এবং ওরা ভাবলো যে মেয়ে পক্ষ বলছে 1 বছর সময় লাগবে, 1-1.5 বছর। এবার 1-1.5 বছর হয়তো আমরা মেয়েটার জন্য ওয়েট করলাম, তারপরে হয়তো দেখা যাবে যে ওরা বললে আরও কিছুটা সময় অপেক্ষা করতে। এই করে করে হয়তো দেখা যাবে বিয়েটাই পিছিয়ে গেল বা হলোই না, এবং ওদের কাছে ওদের মনেও একটা কনফিউশন সৃষ্টি হয় যে আদতে মেয়ে পক্ষ কি আদৌ ভালো না ঠিক, সত্যি কথা বলছে কি না, এইসব নানান বিষয় নিয়ে হয়। এবং ওই যে সম্বন্ধটা বাড়িতে এসছিল, তাদের পছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু সম্বন্ধটা ভেঙে যায়, এবং ওরা আর ইন্টারেস্ট দেখায় না, এবং ঘটক মশাইকে বলে যে ঠিক আছে, আপনি বলুন যে আমাদের যদি পছন্দ হয় বা আমরা যদি সেরকম কোনো সিদ্ধান্ত নিই, তাহলে 1 সপ্তাহের মধ্যেও আমরা আপনাকে দিয়ে খবর পাঠিয়ে দেবো। তো সেই কথাই এসে ঘটক মশাই বলো, কিন্তু 1 সপ্তাহ পরে ঘটক মশাই আর আসেননি, ছেলে পক্ষ থেকে কোনো আর যোগাযোগ করা হয়নি। এবার এই বিষয়টা যখন হয়, তখন কিন্তু শান্তির কাউকে না বললেও ওর কিন্তু মনে মনে খুব খারাপ লেগেছিল যে একটা সম্বন্ধ এলো, সম্বন্ধটা ও নিজেও জানতো যে 1-1.5 বছরের মধ্যে ওরকমভাবে গয়না গাটি দিয়ে সুন্দর করে বিয়ে দেওয়াটা সম্ভব না ওর বাবা মায়ের পক্ষে, কিন্তু ওই যে সম্বন্ধটা এলো, দেখলো, 2 দিন কথা হলো, এই বিষয়টা না ওর একটুখানি মনের মধ্যে একটা চাপ পড়লো, এবং ও ভাবলো যে সেভাবে আমার জন্য সম্বন্ধ দেখা হলো, বাবা মা এত দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে আমার বিয়ে নিয়ে, ওর মনটা খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে, এরপরে ওদের তো সংসার ওইভাবেই কোনো রকমে টেনে টুনে চলছে। ওর বাবা ওই একটা মাসই, পুজোর মাসটি আর কি, দোকানের জিনিসপত্র বিক্রি করে, তারপরে দোকানটাও বন্ধ করে দেয়, উনি বলে দিয়েছিলেন আমি ভাড়া টানতে পারবো না। তো তারপরে আবার ওরকম ওদের কষ্টের জীবন শুরু হয়। এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং বলতে এই ঘটনাটার পরেই কিন্তু ওদের জীবনের মোড়টা যাকে বলে আস্তে আস্তে ঘোরা শুরু করে। তো একদিন কি হয়, সেদিনকে বাড়িতে এই শান্তি একাই ছিল, ওর বোনও ছিল না, ওর মা বাবা কেউ বাড়িতে ছিল না। সময়টা ছিল সন্ধেবেলা। ওদের বাড়িতে একটা বুড়ি ঠাকুমা আসে, একটা বৃদ্ধ, খুবই বৃদ্ধা আর কি তিনি। একটা বুড়ি ঠাকুমা ওদের গেটটা খুলে আসে। ওদের ঘরটা কিন্তু খুব ছোট ছিল, 1.5 কাঠার উপরে ওদের বাড়ি, এবং সেই বাড়িটাও বহুকাল রিনোভেশন হয়নি, ভাঙাচোরা টাইপের একটা বাড়ি ছিল। যাই হোক, তো এসছে, তো এসে না কেউ আছে গো, কেউ আছো গো, এরকম করে করে ডাকছে। এবার এমনিতেই শান্তির মনটা খুব খারাপ ছিল, এবং সেদিনও টিউশনিও যায়নি, কোনো একটা কারণে ও টিউশন যায়নি টিউশন পড়াতে। তো ও ঘর থেকে বাইরে বেরিয়েছে। এবার বাইরে বেরিয়ে দেখছে যে একটা বৃদ্ধা মহিলা, তার বয়স হবে প্রায় 70-72, পরনে একটা আধময়লা কাপড় কোনো রকমে জড়ানো, আর হাতে একটা ব্যাগ। এবার সেই ব্যাগটায় করে কিছু একটা উনি নিয়ে এসছে। তো উনি বলছেন যে আপনার কাকে চাই? শান্তি বলছে। তো ভদ্রমহিলা বলছে কি যে না না, আমি কারোর খোঁজ করতে আসিনি, আসলে আমি না ধূপকাঠি বিক্রি করি বাড়ি বাড়ি গিয়ে। বলছে একটা ধূপকাঠি নাও না গো, সকাল থেকে শুধু 2টো মাত্রই আমি ধূপকাঠি বিক্রি করতে পেরেছি। এবার শান্তি না ভাবছে যে এই আবার কিনি, বা এই বয়সে উনি ধূপকাঠি বিক্রি করছেন, এত বয়স্কা, ওনার হাঁটতে অসুবিধে হচ্ছে, হাতে একটা মোটামুটি ভারী ব্যাগ। তো ওই কথাটা বলতে বলতেই ওই বয়স্কা মহিলাটি ওনার ব্যাগ থেকে একটা ধূপকাঠি বার করে ওর হাতের মধ্যে দিয়েছে। বলছে বেশি দাম নয় গো মা, 4 টাকা দাম, তুমি একটা অন্তত নাও, তুমি একটা ধূপকাঠি নাও, আমার খুব উপকার হয় গো, আর খুব উপকার, আমি সকাল থেকে মাত্র 2টো ধূপকাঠিই বেঁচেছি, তুমি যদি আজকে এটা নাও তাহলে আমার 3টে হবে, এরপরে আমি বাড়ি চলে যাবো, আর পারছি না গো, সেই সকাল থেকে ঘুরছি, এরকম করে বলছে।
এবার তখন এমনিতেই ওর মন মেজাজ খারাপ, তার মধ্যে ভাবছে যে আবার ধূপকাঠি বেচতে এসছে, আমার তো ধূপকাঠির দরকার নেই। কিন্তু ওই মানে বয়স্কা মহিলাটার এতটাই মায়াময় মুখ এবং ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে সারাদিন ধরে ঘুরে উনি খুবই পরিশ্রান্ত হয়ে গেছে। আর তার মধ্যে যখন বললো যে উনি সকাল থেকে মাত্র 2টো প্যাকেটই ধূপকাঠি বেচতে পেরেছে, ওর না মনটা খুব খারাপ হয়ে গেল শান্তির। তো ওদের বাড়িতে যে আর কি ওদের বাড়িতে একটা মানে টিনের একটা কৌটো মতো ছিল, তো সেই কৌটোতে মাঝে মধ্যে খুচরো পয়সা টয়সা ফেলে রাখা হতো। তো ওই টিনের কৌটোটায়ও দেখছে যে কোনো সেরকম পয়সা কড়ি নেই। এবার হাতের মধ্যে দিয়েছে, ও ফেরাতেও পারছে না, তো ও যেহেতু টিউশনি করতো ওর একটা ব্যাগ ছিল, তো সেই ব্যাগ থেকে 4টে টাকা বার করে ও ওই বয়স্কা মহিলাটির হাতে দিয়েছে, বলেছে আমি একটাই নিচ্ছি, তো দিয়েছে। এবং ওই 4টে টাকা যখন ওই বয়স্ক বৃদ্ধার হাতে দিয়েছে, উনি ওটা নিয়ে এত সুন্দর করে হাসলেন, যেটা শান্তি লিখেছে যে ওই হাসিটা না মানে দেখে মনে হবে না মানে একটা মানে অনাবিল একটা আনন্দ হবে। ওই হাসিটা দেখে মনে হবে যেন অনেক দুঃখ কষ্টের মধ্যেও যদি একটা মানুষ ওরকম একটা বয়স্কা নিরীহ মানুষের যদি হাসিটা দেখে, তার শত কষ্টের মধ্যেও কোথাও না কোথাও একটা মনে আনন্দ হবে। এবং ওই 4টে টাকা পেয়ে উনি মাথায় ঠেকিয়ে ওনার সেই ব্যাগের মধ্যে রাখে। এই অবধি কিন্তু ব্যাপারটা তাও নর্মাল ছিল, এরকম ঘটনা ঘটতেই পারে। কিন্তু এর পরে যে ঘটনাটা ঘটলো, সেরকম কিছু যে ঘটতে পারে সে বিষয়ে না বা এরকম কিছু যে হবে সে বিষয়ে কিন্তু শান্তির কোনো ধারণা ছিল না। তো ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে তো ও দাঁড়িয়েছিল, ওই বয়স্কা মহিলাটি বেরিয়ে যাচ্ছে, তো গেটের সামনে দাঁড়িয়েছিল যে এত বয়স হয়ে গেছে বৃদ্ধা মানুষ, উনি ওই ব্যাগটা নিয়ে ঠিকমতো গেট থেকে বেরোতে পারবে কিনা। তো ও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার দেখার পর না ওই বৃদ্ধা মানুষটি ব্যাগটাকে নিচুতে রেখেছে, নিচুতে রেখে না হঠাৎ করে বসে পড়েছে, মানে উবু হয়ে যেরকম করে বসেছে। তো ও না একটুখানি ভাবলো যে কি ব্যাপার, এত বৃদ্ধা মানুষ এভাবে বসে পড়ছে, শরীর টরীর খারাপ লাগছে কিনা। তো ওর শান্তি সামনে গেছে, গিয়ে বলছে কি যে কি ঠাকুমা, তোমার কি শরীর টরীর খারাপ লাগছে নাকি? তো তখন ওই মানে বৃদ্ধা মানুষটি হেসে বলছে না না, আমার কিছু শরীর খারাপ লাগছে না। তো তখন বলছে একটু দুদণ্ড বসি, কোমরটা না খুব ধরে গেছে, এখন অনেকটা পথ হাঁটতে হবে। তো ওর না খুব খারাপ লাগলো, যেভাবে মানুষটা গেটের সামনে দরজার সামনে কেন বসবে। বললো যে ঠিক আছে। ওদের বাড়ির সামনে একটা বারান্দা মতো ছিল, ছোট্ট একটা বারান্দা। তো তখন শান্তি বলছে তুমি যদি বসবে তাহলে এখানে বসো না, তুমি বারান্দায় বসো। তো তখন উনি কি করেছে, উঠে শান্তি ওই ধূপের যে প্যাকেট মানে ব্যাগটা ছিল ওই ব্যাগটা ধরেছে আর বলছে যে তুমি এখানে এসে বসো, ভাবে গেটের সামনে তুমি বসো না সন্ধ্যাবেলাটা। তো ওই ও এনে ওই 2 পা জাস্ট হেঁটে ব্যাগটাকে বারান্দায় রেখেছে, আর ওই বারান্দাটার সামনেটা ওই বয়স্কা ঠাকুমাটা এসে বসেছে। তো তখন বলছে তুমি কি কিছু জল টল খাবে, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন বলছে যে জল, বলছে ঠিক আছে একটু পরে দে জল। তখন ও বললো ঠিক আছে। এবার শান্তি না মানে ওর মনে কিন্তু কোনো রকম কিছু আসেনি, ও ভেবেছে যে সত্যি এত বৃদ্ধা একজন মানুষ এরকম সারাদিন থেকে ধূপের ব্যাগ নিয়ে ঘুরছে, এটা সত্যিই হয়তো শরীর টরীর খারাপ লাগছে। তো তখন ওই বয়স্কা বৃদ্ধা মহিলাটি বলছে যে তোদের পরিবারে খুব আর্থিক কষ্ট আছে না, তাই না? এবার এই কথাটা যখন বলেছে না, তখন শান্তি না ভাবছে যে কী হলো, হঠাৎ করে এই কথাটা বললো কেন। তো তারপরে ভাবছে যে হয়তো আশেপাশের বাড়িতে হয়তো গেছিল, তারা হয়তো কিছু বলে থাকতে পারে, কারণ আশেপাশের লোকজন সবই জানতো ওদের বাড়ির ব্যাপার, কারণ ওর মা সবই বলতেন আশেপাশের প্রতিবেশীদের। তো বলছে হ্যাঁ, আমার বাবার খুব বড় একটা লস হয়ে গেছে কয়েক মাস আগে, তো আমাদের সত্যি একটা খুব অসুবিধে চলছে টাকা পয়সা। তো হঠাৎ করে কোনোখানে কিছু নেই, ওই বৃদ্ধা মহিলাটি ওর মাথার উপর একটু হাত দেয়, ওরকম চামড়া কুঁচকে যাওয়া, প্রচুর বয়স আর কি। তো সেই হাতটা ওর মাথার উপরে দিয়ে বলছে তোরা পরিবারটা না খুব ভালো, তোর পরিবারটা সৎ, তোর একটা কাজ কর, তুই পারলে তোর বাড়ির সবাইকে নিয়ে একবার নৈহাটির বড় মায়ের কাছে যা। তোরা তো বড় সৎ মানুষ, তোর বাবা মা খুবই ভালো সৎ, কোনোদিন কোনো মানুষের তোরা ক্ষতি করিসনি, তোদের ভালো হবে, তোরা বড় একবার নৈহাটির বড় মাকে দর্শন করে আয়। এবার নৈহাটির বড় মায়ের কথা কিন্তু ওরা শুনেছিল এর আগে, বাট কোনোদিনও যায়নি। এবার বয়স্কা মানুষ, সে বলেছে কোনো একটা মন্দিরে যাওয়ার কথা, সেটা শুনে ওরও ভালোই লাগে, ও কিছু আর
মনে করেনি, কিন্তু ওর না মানে তখন মনে মনে আর কি খুব খারাপ লাগে যে আমাদের আর্থিক পরিস্থিতিটা কিছুতেই ভালো হলো না। একটা স্বপ্ন দেখেছিল যে এরপরে ওর বাবার ব্যবসাটা দাঁড়ালে ওরা একটু ভালো থাকবে, একটু আনন্দে থাকবে, সেটাও হলো না। তো ও না তখন ওর চোখে জল এসে যায়। ও তখন মানে ওই হাতটা যা ঠাকুমাটা সরিয়ে নিয়েছে আর ও বলছে যে দাঁড়াও তোমার জন্য একটু জল আনি। তো ভিতরে গেছে, ভিতরে গিয়ে না ও ঝরঝর করে কাঁদছে যে আমাদের আর ভালো হবে, তো সে তুমি মন্দিরে যেতে বলছো সে না হয় যাবো, মানে ও জলটা ভরতে ভরতে ভাবছে কিন্তু আমাদের কি আর কপাল ফিরবে, আমাদের আর কপাল মনে হয় কোনোদিনই ফিরবে না। এসব সততা এসব ভালোর কোনো দাম নেই। মানে মাঝে মধ্যে না ওর মা মানে শান্তির মা মানে খুব রাগ অভিমান করে না এরকম বলতো ঘরে যে দূর সারা জীবন ভালো কাজ করার চেষ্টা করি, ভালো কিছু করি, কিন্তু ভালোর তো আজ অব্দি কোনো দাম পেলাম না, আমাদেরই ক্ষতি হয়ে গেল। মানে ওনার খুব খারাপ লাগে আর কি যে সংসারে এতটা আর্থিক অনটন, মেয়ের বিয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এলো, আমরা সেখানেও এগোতে পারলাম না। স্বাভাবিকভাবেই ওনার মনটা খুব খারাপ লাগে। তো এই সমস্ত কথা ওর মায়ের থেকেও শুনেছে। তো এসব বলে ও জলটা জাস্ট ভরে ও জাস্ট বাইরে এসেছে। ওদের তো বেশি ঘর না, দুটো ছোট ছোট ঘর, আর সামনেটা একটুখানি ছোট বারান্দা, এক ফালি বারান্দা। অদ্ভুত বিষয় হচ্ছে ওই ঠাকুমা একদম মানে বৃদ্ধা, মানে নুয়ে পড়েছে এবং তার হাতে একটা ওরকম ভারী, মোটামুটি ভারী একটা ধূপের ব্যাগ, সেইটা নিয়ে উনি ওখানে বসেছিলেন। কিন্তু যেই মুহূর্তে শান্তি ভিতর থেকে বাইরে এলো জলটা নিয়ে, দেখছে বারান্দায় কেউ নেই, সামনের ওদের গেটটা একটা ছোট্ট গেট, সেই গেটটা খোলা। তো ভেবেছে হয়তো চলে গেছে। তো ও জল ভরতে গেছে, গিয়ে হয়তো ম্যাক্সিমাম ওর 1 ঘন্টা মানে 1 মিনিট হয়তো লেগেছে। এবার ওদের যে বাড়িটা, সেই বাড়িটার অপোজিটে একটা দোকান রয়েছে, সেই দোকানটা অর্ধেক সময় বন্ধ থাকে। তো তার আশেপাশে মানে বাড়ি, আর ওদের বাড়িটা হচ্ছে একটা গলির ভিতরে, এবং সেই গলিটা থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে গলিটা শেষ হবে, তারপরে মেন রাস্তায় পড়বে। এবার মজার বিষয় হচ্ছে যে 1 মিনিটের মধ্যে ওই বৃদ্ধা ঠাকুমা হাতে ব্যাগ নিয়ে, যদি মানে ও ভিতরে ঢুকেছে আর মহিলা বেরিয়ে গেছেন এটাও যদি হয়, তাহলেও 1 মিনিটের মধ্যে পুরো গলির রাস্তাটা কভার করা সম্ভব নয়। ওনার পক্ষে সম্ভব নয়। ইভেন যদি যদি কেউ খুব স্পিডে হাঁটে তারও হয়তো 1-1.5 মিনিট লাগবে। কিন্তু ও ভালো করে লক্ষ্য করে, কিছু এগিয়ে গিয়েও দেখে যে উনি অন্য কোনো বাড়িতে ঢোকেনি, এবং ওই পুরো গলির ভিতরে ওই 1 মিনিট পরে যে শান্তি জলটা নিয়ে বেরিয়ে এলো, মানে ম্যাক্সিমাম 1 মিনিট হবে, কোথাও ওই ভদ্রমহিলা নেই। এবং ওই ঠাকুমার পক্ষে ওরকম নুজো দেহে ওরকম একটা ভারী ব্যাগ নিয়ে এত জোরে জোরে হেঁটে দৌড়ে চলে যাওয়া কিন্তু একেবারে অসম্ভব। এবং এটা যখন ও বুঝতে পারে তখন ওর পুরো সারা শরীর দিয়ে মানে মাথার পিছন দিয়ে পুরো পা অব্দি একটা মানে বিদ্যুতের মতো একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, এবং ও ভাবে যে ব্যাপারটা হলোটা কি। যাই হোক, তো ও ব্যাপারটাকে তখন একটু নর্মালি নেওয়ার চেষ্টা করে যে ঠিক আছে হয়তো কোনোভাবে আমি দেখতে পাইনি, বা হয়তো কোনোভাবে উনি হয়তো বেরিয়ে গেছেন, মানে ওরা বুঝতে পারলো না। কিন্তু বারবার ওই ঠাকুমাটার, ওই বৃদ্ধা ঠাকুমার কথাগুলো ওর দু কানে বাজতে থাকে, এবং ও ভাবছে যে মানে কার থেকে জানলো যে আমাদের আর্থিক অবস্থা ঠিক নেই, শুধুমাত্র আমাদের বাড়িতে ঢুকেই বুঝে গেল, আর আমার বাবা মা যে সৎ ভালো মানুষ সেইটাই বা কী করে বুঝলো। এসব নিয়ে তো কেউ কাউকে কথা বলে না। আর ওই বৃদ্ধা মহিলাকে শান্তি এর আগে কোনো দিনই ওদের পুরো পাড়ায় বা চৌহদ্দিতে কোথাও দেখেনি। যাই হোক, তো পরের দিন শান্তি ওর মানে ওর বাবা মা যখন এলো তারপরে ও তো সব বললি, তো পরের দিন ও ওদের আশেপাশেরও কিছু প্রতিবেশীকে জিজ্ঞেস করে যে এরকম কোনো ঠাকুমা এসেছিল কিনা তাদের ঘরে। তো তারা বলছে না, আমাদের ঘরে তো এরকম কেউ ধূপ বেচতে আসেনি। এবার শান্তি ওর মা বাবাকে পুরো ঘটনাটা বলে, এবং এটাও বলে যে নৈহাটির বড় মায়ের কাছে যাওয়ার জন্য বলেছে। এবারে এটা শুনে তো শান্তির বাবা মা বলে যে হ্যাঁ, নৈহাটির বড় মায়ের তো অনেক নাম শুনেছি, উনি খুব জাগ্রত। এবার আপনারা জানেন যে আগের বছরই ওখানে মানে মায়ের যে মূর্তি, সেই মূর্তি প্রতিষ্ঠিত, মানে মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তির হয়েছে, এবং সেখানে বহু মানুষ পুজো দিতে আসে। তো তখন ওদের সময়টা হচ্ছে মানে পুজোর অনেক পরে, তো তখন মানে মূর্তি স্থাপন হয়ে গেছে। তো ওরা ভাবলো যে ওর বোন তখন একটা ক্লাসে গেছিলো, তো ও শান্তি, ওর মা আর ওর বাবা তিনজনে মিলে ঠিক করলো যে ওনারা নৈহাটির বড় মায়ের কাছে গিয়ে পুজো দেবে। তো এই কথা চিন্তা করে ওরা বাড়ি থেকে বেরোয়, এবং মানে মনে মনে তো শান্তি ভাবছে যে আমি ঠাকুরকে এটা বলবো ওটা বলবো, যা হয় আর কি। একটা মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করে যে ঠিক আছে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করবো, এটা বলবো ওটা বলবো।
ওর মা বাবাও একটা মনে ভক্তি শ্রদ্ধা আস্থা নিয়ে ওরা তিনজনে মিলেই বড় মায়ের মন্দিরের কাছে যায়। এবং যেদিন ওরা গেছিল সেদিন সকাল সকালই যায় এবং একটু লাইনও ছিল। এবার ওই মন্দিরে ঢোকার আগ অবধি কিন্তু শান্তি মনে মনে ভাবছে যে ঠাকুরকে বলবে ওর বাবার আর্থিক উন্নতি করতে, পরিবারে একটা আর্থিক সচ্ছলতা যেন আসে, এবং ওর নিজের বিষয়েও মেয়েরা যেরকম চিন্তাভাবনা করে যে ওর যেন একটা ভালো বিয়ে হয়, তো এরকম সব রকম চিন্তাভাবনাই কিন্তু ও করছে। খুব অদ্ভুত বিষয় হচ্ছে ও যেটা লিখেছে যে যে মুহূর্তে ও মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলো, যখন ও মাকে দেখলো, ওর মা ওর বাবা, মানে ওই সময়টায় মানে ওর না চোখটা পুরো ছলছল করে ওঠে। এবং মাকে দেখে ওইখানে মাকে গিয়ে দর্শন করে, বড় মাকে দর্শন করে ওর মনে এতটা আনন্দ হয় এবং ওইটুকু সময়ের জন্য ওর সমস্ত দুঃখ কষ্ট আর্থিক যে ওদের অনটন চলছে সব কিছু ভুলে যায় এবং মায়ের ওই রূপ ও মুগ্ধ হয়ে দু চোখে দেখতে থাকে। তারপরে পুজো দেয়। ওর মা মানে শান্তির মা তো ওখানে কেঁদেই ফেলে, উনি খুব কান্নাকাটি করেন। এবং তখন ঠাকুরমশাই একজন ছিলেন, তো তিনি মানে অন্য একজন ঠাকুরমশাই, তো তিনি তখন বলেন যে যা বলার আছে মাকে বলো, মন খুলে মাকে বলো। ওর মা নিশ্চয়ই কিছু প্রার্থনা করেন, ওর বাবাও পুজো টুজো দেন। কিন্তু শান্তির ক্ষেত্রে যেটা হলো, ও মন্দিরে প্রবেশ করার আগ অবধি অনেক কিছু ভেবেছিল যে মাকে এটা বলবে ওটা বলবে, কিন্তু ওখানে গিয়ে ও কিন্তু মাকে একটা কথাও বলতে পারে না। মানে ওর মনে যা যা চলছিল সমস্ত কিছু ও মাকে দেখে পুরো ভুলে যায় এবং মাকে শুধু ওই মুহূর্তে ওই মন্দিরে দাঁড়িয়ে ও মাকে শুধুমাত্র সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে। এবং ওর মনে যত চিন্তা ছিল সব চিন্তা ওর মনে হলো যেন মা স্বয়ং দূর করে দিলেন। এবং ওর সেই মুহূর্তে দাঁড়িয়ে মনেই হলো না যে আমার মায়ের কাছে এটা চাওয়ার ছিল, এটা বলার ছিল। এবং তারপরেও পুজো টুজো দিয়ে ওরা চলে আসে এবং কোনো কিছুই না, কিছুই চেঞ্জ হলো না। ওরা ওখানে পুজো দিয়ে এলো, কিন্তু মনের ভিতরে একটা অদ্ভুত রকমের ভালো লাগা, একটা অদ্ভুত রকমের মানে প্রশান্তির আর কি সৃষ্টি হলো। বাকি কিন্তু যা যেরকম জীবন চলছিল সেরকমই হলো, কিন্তু কোথাও একটা ওর মা বাবা এবং শান্তি নিজেও একটা অদ্ভুত পজিটিভিটি পেল। এটার কিন্তু মানে কোনো স্পেসিফিক যে কারণ যে পুজো দিয়ে আসার পরের দিনই ওদের জীবনে একটা বিশাল কিছু ঘটে গেল বা এমন কিছু ওরা পেয়ে গেল যেটা বিশাল লাভজনক, সেরকম কিন্তু কিছু নয়। কিন্তু ওই যে মায়ের প্রতি ওদের বিশ্বাস আস্থা ভরসা ছিল এবং মাও যেন উজাড় করে তার আশীর্বাদ ওদের উপরে ঢেলে দিলেন। এবং এরপরে কিন্তু ওদের জীবনের মোড়টা সত্যিই ঘুরে গেল। মাকে দর্শন করে আসার 1.5 মাস পরের ঘটনা। তো ওর বাবা তখনও সাইকেলে করে করে বিভিন্ন জায়গায় শাড়ি বেচেন, কোনো রকমে ওদের সংসার চলছে। এমন সময় একদিন ওর বাবা ওই যে কাপড়ের দোকানে উনি কাজ করতেন সেই দোকানের পাশ দিয়ে উনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তো সেই দোকানের যে মালিক ছিল সে ওর বাবাকে ডাকে। তো যেহেতু কাজ করতো আগে, পুরনো মালিক, তো উনিও সবিনয়ে দাঁড়িয়ে যান। তো তখন ওই মালিক লোকটি বলে যে আমার না তোমার সাথে একটা কথা আছে, তো তুমি একটু বসো, আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি তোমারই খোঁজ করছিলাম, ভেবেছিলাম তোমার বাড়ি যাবো, তো তোমার সাথে দেখা হয়ে গেল। তখন বলছে হ্যাঁ বলুন। তো তখন লোকটি বলে যে তুমি তো আমার দোকানে বেশ অনেক দিনই কাজ করেছো, তোমার মতো সৎ মানুষ আমি খুব কমই দেখেছি। আমি এরকমও হয়েছে যে আমাদের যে ক্যাশ বাক্স সেটা আমি তালা না দিয়েই চলে গেছি, তুমি সেই সমস্ত হিসেবপত্র ঠিকঠাক করে রেখে আমাকে চাবি দিয়েছো, তো আমি জানি তুমি খুব সৎ মানুষ। তো ওই মালিক বলে যে ওনার যে একমাত্র ছেলে সে বিদেশে সেটেল হচ্ছে, ঠিক আছে, এবং তার সেই ছেলের মানে ছোট থেকেই কখনোই ব্যবসার প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল না, তো উনি আর কি জোর করে করে মাঝে মধ্যে ওনার দোকানে বসাতেন। তো উনি বলছেন যে দেখো আমি তো এই দোকানটা খুব কষ্ট করে তৈরি করেছি, তো আমার এই দোকানটা পুরোপুরি মানে আর কি পুরোপুরি আমি বন্ধ করে দিতে আমার খুব গায়ে লাগছে। তো তোমার ব্যাপার তো আমি জানি, আমি খবরও পেয়েছি তোমার সাথে একটা এরকম খুব খারাপ ঘটনা ঘটেছে, তো যদি তোমার অসুবিধে না থাকে তুমি আমার দোকানটা চালাবে এবং দোকানটা তুমি চালাও, আমি সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে দেব এবং দোকান থেকে একটা লাভ্যাংশ তুমি প্রত্যেক মাসে আমাকে দেবে, বাকি সেই লাভ্যাংশটা বাদে যা তোমার কাছে থাকবে পুরোটাই তোমার। এবার এই কথাটা যখন উনি শোনে তখন না উনি মানে মেঘনা চাইতেই জল যাকে বলে সেরকম একটা বিষয় হলো। মানে হঠাৎ করেই যে জিনিসটা ওনার জীবনে আসবে বা এরকম একটা অপরচুনিটি কেউ পেতে পারে এটা ওনার ধারণাতেই ছিল না। আর ওই দোকানে কিন্তু আরও অনেক দুটো কর্মচারী কাজ করতো।
তো ভাবুন তাদেরকে এই বিষয়টা অফার না করে কিন্তু এই শান্তির বাবাকে বলে, এবং উনি তখন তো রাজি হয়ে যায়, বলছে হ্যাঁ আমি তো এখনও সেই সাইকেলে করে করে শাড়ি বেচছি, তো আপনি যদি আমাকে দোকানটার দায়িত্ব দেন, আমি নিশ্চয়ই আপনার দোকানটা ভালো করে সামলাবো। তো সেই থেকে ওর বাবা কিন্তু ওই দোকানের দায়িত্ব নেয়, এবং ওই দোকানের দায়িত্ব নেওয়ার পর থেকে ওদের কিন্তু আস্তে আস্তে অবস্থার খুব উন্নতি হয়। ওই যে মালিক, তাকে দোকানের লাভের একটা বড় অংশ দেওয়ার পরেও ওদের কিন্তু ভালো মতোই টাকা পয়সা থাকে, এবং সেই টাকা দিয়েই কিন্তু ওরা পাশে একটা জমি কিনেছে, সেখানে একটা ওদের বাড়ি হচ্ছে, এখন সবে তৈরি হচ্ছে বাড়িটা। ওদের আর্থিক অনেক উন্নতি হয়েছে ওর। এবং আরও মজার বিষয় হচ্ছে যে সম্বন্ধটা ওদের এসছিল, সেই ছেলে পার্টি অতটা তখন বুঝতে পারেনি, ওদের একটু কনফিউশন ছিল। তো ওর মা আবার ওই ঘটক মশাইকে খবর পাঠায়, এবং সেই ছেলে পার্টি বাড়িতে আসে এবং এসে বলে যে হ্যাঁ আমরা ঘটক মারফত শুনেছিলাম, তো ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি, সত্যিই তো আপনাদের উপর দিয়ে একটা অনেক বড় ঝড় গেছে, তো আপনারা সময় নিন, যখন আপনাদের মনে হবে আপনার মেয়েও গ্র্যাজুয়েশন পাশ করে যাক, তারপরে আপনাদের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে। তো পরের বছর ওদের বিয়ে, এবং সেই বিয়ে যথেষ্ট ভালো রকম করে প্রস্তুতি শুরু হয়ে গেছে, গয়নাগাটি সমস্ত কিছু তৈরি করা। আর ওদের কিন্তু ওভারঅল অনেক উন্নতি হয়েছে, সেটা আর্থিক দিক থেকে, সেটা সমস্ত দিক থেকে, এবং এটা পুরোটাই সম্ভব হয়েছে কিন্তু নৈহাটির বড় মায়ের আশীর্বাদ পেয়ে। এবং এখানে আরও একটা বড় কথা, সেটা হচ্ছে যে ওরা কিন্তু মানুষ হিসেবেও খুব ভালো ছিল, এবং হয়তো সেই যে বয়স্কা বৃদ্ধা ঠাকুমা এসেছিলেন, তিনিও হয়তো সেটাই, জানি না উনি সত্যি কোনো বৃদ্ধা মানুষ ছিলেন নাকি ভগবানই মানে ওই বৃদ্ধার রূপ ধরে এসেছিলেন। তো ভালো একটা মানুষ যদি সৎ পথে থাকে, একটা মানুষ যদি অন্য মানুষের কোনো ক্ষতি না করে, তাকে কিন্তু ভগবান আশীর্বাদ করেন, এটা আরও একবার প্রমাণিত। তো এইভাবেই এটা একটা বড় মায়ের আশীর্বাদ লাভের একটা অলৌকিক ঘটনা, যেটা কিন্তু শান্তি এবং ওদের পুরো পরিবারের মানুষের জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। শান্তিকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য, আপনাদেরকেও অনেক ধন্যবাদ ঘটনাটা শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, আর প্লিজ এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।